হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের আজকে সেকেন্ড সেমিস্টারের মেজর পেপার 2 এর যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো ভারতীয় সংবিধানের দর্শন। তো এটা থাকবে তোমাদের সেকেন্ড সেমিস্টারের মেজর পেপার 2 এর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। আর এই মুহূর্তে তোমাদের সমস্ত স্টুডেন্টদের জন্য আমাদের এখানে একটা স্পেশাল অফার চলছে, সেটা হলো ₹99 তোমরা আমাদের এখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে পেয়ে যাবে মেজর বা মাইনর কোর্স যেটাই তোমরা পারচেস করো না কেন সম্পূর্ণ কোর্স কিন্তু 50% অফে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই সুবিধাটা উপভোগ করার জন্য আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে তো এই অফিসিয়াল নাম্বার তোমরা এখনই যোগাযোগ করে নিতে পারো। আচ্ছা, তো চলো, তো যে মেন টপিক আজকে যেটা রয়েছে তোমাদের সেটা ভারতীয় সংবিধানের দর্শন, সেটা নিয়ে আলোচনা করা যাক। আচ্ছা দেখো, ভারতীয় সংবিধানের দর্শন যে মূল উৎস রয়েছে সেটা ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতে আমরা দেখে নেব। তো এখানে প্রস্তাবনায় বলা হয়েছে প্রথম যেটা বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো সার্বভৌমত্ব। ঠিক আছে, বা সার্বভৌম। যে ভারতীয় সংবিধানের যেটা প্রস্তাবনা রয়েছে তার প্রথম যে বৈশিষ্ট্য সার্বভৌম। ভারত আভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় ক্ষেত্রে সম্পূর্ণ মুক্ত এবং স্বাধীন। আভ্যন্তরীণ দিক থেকেও এবং বাইরে বহিরাগত দিক থেকেও কিন্তু ভারত পুরোপুরি স্বাধীন। যেমন ভিতর থেকেও ভারতের আভ্যন্তরীণ বিষয়েও কেউ কোনো হস্তক্ষেপ করতে পারে না, ঠিক একইভাবে বিদেশি কোনো শক্তিও কিন্তু ভারতের ব্যক্তিগত কোনো ব্যাপারে কিন্তু তারা হস্তক্ষেপ করতে পারে না। কোনো বিদেশি শক্তি ভারতের উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। ঠিক আছে, নিজের ইচ্ছা মতো কোনো বিদেশি শক্তি হোক না কেন, যে কোনো বাইরের শক্তি হোক না কেন, তারা কিন্তু ভারতের উপর তাদের ইচ্ছা বা ক্ষমতাকে চাপাতে পারবে না। এটাইকেই বলা হয় ভারতের সার্বভৌম ক্ষমতা। নেক্সট হলো সমাজতান্ত্রিক। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে শব্দটি যুক্ত করা হয়েছে এখানে। ঠিক আছে, এখানে সমাজতান্ত্রিক শব্দটিকে যুক্ত করা হয়েছে 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে। তবে ভারতের সমাজতন্ত্র মার্ক্সীয় ধারায় নয়, এটি হলো গণতান্ত্রিক সমাজতন্ত্র। তো ভারতীয় যে সমাজতন্ত্র রয়েছে এটা কিন্তু মার্ক্সীয় সমাজতন্ত্র নয়, তো ভারতীয় সমাজতন্ত্র হলো গণতান্ত্রিক সমাজতন্ত্র। এর লক্ষ্য হলো মিশ্র অর্থনীতির মাধ্যমে দরিদ্র, বৈষম্য এবং শোষণের অবসান ঘটানো। ভারতের যে গণতান্ত্রিক সমাজতন্ত্র রয়েছে তো এই গণতান্ত্রিক সমাজতন্ত্রের যে মূল উদ্দেশ্য সেটা হলো দরিদ্র, অর্থনৈতিক এবং শোষণ এই সমস্ত জিনিসের ধীরে ধীরে অবসান ঘটানো। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যেটা রয়েছে সেটা হলো ধর্ম নিরপেক্ষ। আচ্ছা, ধর্মনিরপেক্ষ বলা হয়েছে এটি 42তম সংশোধনীতে যুক্ত করা হয়েছে। ভারতীয় সংবিধান যে প্রস্তাবনা, এই প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ এটাকে 42তম যে সংবিধান সংশোধন করা হয়েছিল তখন ধর্মনিরপেক্ষ কথাটিকে যুক্ত করা হয়েছিল। এর অর্থ হলো রাষ্ট্রের নিজস্ব কোনো রাষ্ট্রধর্ম নেই। ঠিক আছে, ভারতে কিন্তু কোনো নির্দিষ্ট কোনো রাষ্ট্রীয় ধর্ম এখানে নেই, এখানে সমস্ত ধর্মকেই একইভাবে দেখা হয়ে থাকে। রাষ্ট্র সমস্ত ধর্মকে সমান চোখে দেখবে, সর্বধর্ম সমভাব। ঠিক আছে, সমস্ত ধর্মের প্রতি এখানে শ্রদ্ধা দেখানো হতো, কিন্তু এখন সেটা হয় না। বরং
এবং নাগরিকদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা মানে হলো ভারতীয় যতগুলো নাগরিক আছে তারা স্বেচ্ছায় বা নিজের ইচ্ছা মতো যে কোনো ধর্ম পালন করতে পারে বা যে কোনো ধর্ম গ্রহণ করতে পারবে। এখানে সরকার মানুষদের বা নাগরিকদের যে ব্যক্তিগত ধর্মীয় রয়েছে, আস্থা রয়েছে, এখানে তাদের কিন্তু হস্তক্ষেপ করতে পারবে না। ঠিক আছে, তো এটাকেই বলা হয় ধর্ম নিরপেক্ষ। নেক্সট রয়েছে গণতান্ত্রিক। ভারতের শাসন ব্যবস্থা জনগণের দ্বারা পরিচালিত হয়। ভারতের যে শাসন ব্যবস্থা এটা কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মানে হলো জনগণের দ্বারা সরকার গঠন করা হয়ে থাকে। এখানে প্রাপ্তবয়স্কের সার্বজনীন ভোটাধিকার এবং পর্যায়ক্রমিক নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে থাকে। এখানে সার্বজনীন যে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের যে বিষয়টা রয়েছে, ঠিক আছে, তো এই প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের মাধ্যমে এই অধিকারের মাধ্যমে এখানে প্রত্যেকবার মানুষ ভোট দিয়ে নিজের সরকারকে নির্বাচিত করে থাকে বা প্রতিনিধিদেরকে নির্বাচিত করে থাকে। আচ্ছা, নেক্সট রয়েছে প্রজাতন্ত্র। ভারতের রাষ্ট্রপতি কোনো বংশানুক্রমিক রাজা বা রানী নন। তো ভারতের যে রাষ্ট্রপ্রধান রয়েছে তাকে আমরা রাষ্ট্রপতি হিসেবে জেনে থাকি। তো এই রাষ্ট্রপতির পদ কিন্তু বংশানুক্রমিকভাবে হয়ে থাকে না, তিনি জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত একজন প্রতিনিধি। প্রত্যেকবারই জনগণের দ্বারা কিন্তু এখানে রাষ্ট্রপতিকে নির্বাচন করা হয় এবং এই রাষ্ট্রপতি কিন্তু বংশানুক্রমিক পদ হিসেবে এটা স্বীকৃতি পায় না। ঠিক আছে, তো ভারতের জনগণের দ্বারাই কিন্তু রাষ্ট্রপতিকে নির্বাচিত করা হয়ে থাকে। নেক্সট রয়েছে ভারতীয় সংবিধানের দর্শনের মূল স্তম্ভসমূহ। এখানে মূল স্তম্ভসমূহ কী কী রয়েছে দেখো। প্রস্তাবনা ছাড়াও সংবিধানের বিভিন্ন ধারার মধ্যে যে মূল বোধগুলো রয়েছে সেটার মধ্যে প্রথমটা হলো সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার। তো প্রথম যে স্তম্ভটার কথা আমরা এখানে বলবো, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচারের কথা বলা হয়েছে। সংবিধানের 39 নম্বর ধারা এবং মৌলিক অধিকারের মাধ্যমে সমাজে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য ন্যায় বিচার সুনিশ্চিত করা হয়েছে। তো 39 নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে সমাজে যেই সমস্ত ব্যক্তিরা পিছিয়ে পড়েছে তাদেরকে ধীরে ধীরে উন্নতির দিকে অগ্রসর করার জন্য এটা নেওয়া হয়েছে, ন্যায় বিচার সুনিশ্চিত করা হয়েছে। এখানে রাজনৈতিক ক্ষেত্রে এক ব্যক্তি এক ভোট নীতি রাজনৈতিক ন্যায় বিচারের প্রতীক, মানে একজন ব্যক্তি শুধুমাত্র একটাই ভোট দিতে পারবে। তো এখানে এই এক ব্যক্তি একই ভোট, এটা রাজনীতির যে ন্যায় বিচার, এই ন্যায় বিচারের একটা প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছে। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে সেটা হলো স্বাধীনতা। সংবিধানের 19 নম্বর ধারা অনুযায়ী নাগরিকের চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস এবং ধর্মের স্বাধীনতা দেওয়া হয়েছে। চিন্তা করার অধিকার, নির্দিষ্ট ধর্ম গ্রহণ করার অধিকার রয়েছে, মত প্রকাশ করা এবং বিশ্বাস, এই সমস্ত স্বাধীনতা কিন্তু নাগরিকদেরকে দেওয়া হয়েছে সংবিধানের 19 নম্বর ধারা অনুযায়ী, যা একটি গণতান্ত্রিক সমাজের সবচেয়ে বড় দার্শনিক ভিত্তি। ঠিক আছে, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এটা হলো সবথেকে বড় একটা দার্শনিক ভিত্তি। নেক্সট রয়েছে সাম্য বা ইকুয়ালিটি। আচ্ছা, 14 থেকে 18 নম্বর ধারা আইনের চোখে সমতা এবং বৈষম্যতার কথা এখানে বলা হয়েছে। তো 14 থেকে 18 নম্বর ধারায় সমস্ত নাগরিক একই আইনের চোখে সবাই সমাজে সমতা বা ইকুয়ালিটি কথাটা এখানে বলা হয়েছে। 14 থেকে 18 নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ এবং লিঙ্গ বৈষম্য রোধের মাধ্যমে সামাজিক সাম্য প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। অস্পৃশ্যতা এই ব্যাপারটা আগে ছিল, কিন্তু এটাও হলো 17 নম্বর ধারায় এখানে অস্পৃশ্যতাকে দূরীকরণ এবং যত সমস্ত ধরনের লিঙ্গ বৈষম্য রয়েছে এই লিঙ্গ বৈষম্য রোধের ক্ষেত্রে এটা কিন্তু খুবই চেষ্টা করে থাকে। ঠিক আছে, একটা সাম্য প্রতিষ্ঠার চেষ্টা এখানে করা হয়েছে। নেক্সট রয়েছে ভ্রাতৃত্ববোধ এবং মানবিক মর্যাদা। ভারতের মতো বহুভাষিক এবং বহু ধর্মীয় দেশে একতা বজায় রাখতে ভ্রাতৃত্ববোধের উপর জোর দেওয়া হয়েছে। যেহেতু ভারতবর্ষ কোনো একটি নির্দিষ্ট ধর্মের উপর প্রতিষ্ঠিত নয়, এখানে বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষার মানুষ বসবাস করে, তো এই যে বিভিন্ন ধর্মের প্রতি বৈচিত্র্যের মধ্যে যে ঐক্যতা বজায় রাখার জন্য এখানে ভ্রাতৃত্ববোধের উপর বিশেষ করে জোর দেওয়া হয়েছে। ঠিক আছে, তো সংবিধানের 51 নম্বর ধারায় বলা হয়েছে যে সমস্ত নাগরিকের মধ্যে সৌভ্রাতৃত্ব বজায় রাখা একটি মৌলিক কর্তব্য। তো সৌভ্রাতৃত্ব যাতে বজায় থাকে, তো এই সৌভ্রাতৃত্ব বজায় রাখার জন্য এটাকে একটা মৌলিক কর্তব্য হিসেবে এটাকে
স্বীকৃতি দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।